কেন্দ্রমুখী বল কেন এমবি স্কয়ার বাই আর। প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছে। আমরা আজকে পদার্থবিজ্ঞানের গতানুগতিক কোনো চ্যাপ্টার নিয়ে উপস্থিত না। আমি আজকে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা কেন্দ্রমুখী বল কেন এমবি স্কয়ার বাই আর এভাবেই লিখি। এবং তোমরা অবশ্যই সবাই এটা জানো যে আমাদের পদার্থবিজ্ঞানের অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে এই কেন্দ্রমুখী অথবা কেন্দ্রবিমুখী বলের এইসব ইকুয়েশন আমাদের প্রয়োজন পড়ে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে এটা বুঝাই দিতে যাচ্ছি যে আমরা কেন এমবি স্কয়ার বাই আর লিখি, কেন্দ্রমুখী বলের সৃষ্টিটা কোথা থেকে এবং এটা আসলে কোথা থেকে আসলো এবং কেন ইকুয়েশনটা এমবি স্কয়ার বাই আরে আসলো। আসলে এরকম কিছু একটা জানি, যখনই কোনো একটা বস্তুরে এরকম একটা বৃত্তাকার পথে ঘোরানো হবে তখন তার বেগের সাথে কেন্দ্র বরাবর একটা বল অনুভূত হয়, যেটা নাম দেওয়া হয়েছে কেন্দ্রমুখী বল। এই যে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে তার কেন্দ্রের দিকে প্রতি মুহূর্তে একটা বল অনুভূত হচ্ছে, যেটা নাম দেওয়া হয়েছে কেন্দ্রমুখী বল। আমরা ধরে নিচ্ছি একটা বল কোনো একটা অবস্থান থেকে সোজা যাচ্ছে। এই অবস্থায় আমরা যদি তার গতিপথের মানে বেগের ঠিক লম্ব বরাবর একটা বল প্রয়োগ করি তাহলে এটা তার দিক পরিবর্তন করবে। আমরা জানি বল প্রয়োগে অবশ্যই দিকের পরিবর্তন হয়। এখন যদি আবার নতুন পথের সাথে আবার ঠিক লম্ব বরাবর একটা বল প্রয়োগ করি তাহলে আবার তার বেগের দিক পরিবর্তন করবে, কারণ অবশ্যই বল বেগের দিক পরিবর্তন করে। এইভাবে যদি কন্টিনিউয়াসলি আমরা একটা বল প্রয়োগ করতে থাকি যেটা হচ্ছে তার বেগের লম্ব বরাবর, তাহলে দেখা যাবে আমরা মোটামুটি একটা সার্কুলার পথ পাওয়া যাবো। এখানে অবশ্যই পুরোপুরি সার্কুলার পথ হয়েছে না। তাহলে আমরা প্রতি মুহূর্তে যে বল প্রয়োগ করতেছিলাম, সবাই যদি বলের ডিরেকশনটা দেখো, এটা কিন্তু তার গতিপথের মানে বেগের ঠিক লম্ব বরাবর বল প্রয়োগ করা হচ্ছে। আমরা যদি তার গতিপথের ঠিক লম্ব বরাবর প্রত্যেক মুহূর্তে বল প্রয়োগ করি তাহলে এটা মোটামুটি একটা সার্কুলার পথে ঘুরতে থাকবে, তাই না? ওকে, এই অবস্থায় আমরা যদি খুব তাড়াতাড়ি বা কন্টিনিউয়াসলি যদি বল প্রয়োগ করতে পারতাম, যে কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করা হচ্ছে এবং কীভাবে বল প্রয়োগ করা হচ্ছে, তার যে গতিপথ ঠিক তার লম্ব বরাবর মানে তার বেগের লম্ব বরাবর যদি কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করতে পারতাম তাহলে মোটামুটি একটা সার্কুলার পথ পাওয়া যাবে, তাই না? এখন এই যে আমরা কন্টিনিউয়াসলি বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করলাম আবার করলাম না, করলাম একটু পরে গ্যাপ, করলাম আবার গ্যাপ, এইভাবে করে করে মোটামুটি একটা সার্কুলার পথ গেছে। তোমরা একটু খেয়াল করে দেখবা এখন কিন্তু আগের চেয়ে বেশ ভালো একটা সার্কুলার পথ পাওয়া গেছে। এইভাবে আমরা যদি চাই যে না, আমরা এরকম না যে বল প্রয়োগ করলাম আবার একটু গ্যাপ দিলাম, আবার বল প্রয়োগ করলাম আবার একটু গ্যাপ, এভাবে না করে যদি একদম সব সময় একটা বেগের অভিমুখে বল প্রয়োগ করা যেত, যদি সব সময় বল প্রয়োগ করা যেত তাহলে দেখা যেত এটা একদম পুরোপুরি সার্কেল হয়ে যেত, এটা পুরোপুরি সার্কেল হয়ে যেত। এবং ঠিক এই বলটাই আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে। কোনো একটা বস্তুরে যখনই বৃত্তাকার পথে ঘোরানোর দরকার পড়বে তখনই অবশ্যই ঠিক তার কেন্দ্র বরাবর, একটু খেয়াল করে দেখো এই যে বলের ডিরেকশনটা, এটা ঠিক কেন্দ্র থেকে পরিধি থেকে ঠিক কেন্দ্র বরাবর প্রয়োগ করা হচ্ছে। এইভাবে যদি আমরা কেন্দ্র বরাবর কন্টিনিউয়াসলি মানে কোনো গ্যাপ ব্যতীত একদম যদি সব সময় একটা বল প্রয়োগ করতে পারতাম তাহলে দেখা যেত এটা একটা সুষমবৃত্ত হয়ে যেত। এবং ঠিক এই ঘটনাটাই ঘটতেছে, যখনই কোনো একটা বস্তুর বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে তখন তার কেন্দ্র বরাবর একদম প্রত্যেকটা মোমেন্টে বল প্রয়োগ করা হচ্ছে। এখানে বলার দরকার নাই যে কোনো গ্যাপ আছে কিনা, অবশ্যই না। এবং এটারই আমরা কেন্দ্রমুখী বল বলি। এবং এই জন্যই বলি কেন্দ্রমুখী বলের দিক হচ্ছে ও যে দিকে চলবে ঠিক তার লম্ব বরাবর মানে কেন্দ্রভূমিকে। কারণ আমরা জানি প্রত্যেকটা মোমেন্টে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর বেগের দিক হয় স্পর্শক বরাবর, আর বলের দিক হয় সোজা কেন্দ্র বরাবর মানে সহজ কথায় বেগের লম্ব বরাবর। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝছি। এখন এই জায়গাটা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে কেউ যদি চায় যে না, এটারে আমি এত বড় বৃত্ত তৈরি করতে চাচ্ছি না, তাহলে বেশি বল প্রয়োগ করতে হবে এবং বারবার বল প্রয়োগ করতে হবে। এখানে একটু খেয়াল করে দেখবা, আমরা যত বেশি বল প্রয়োগ করব ততই কিন্তু তার যে রেডিয়াসটা পাওয়া যাবে এটা তত বেশি হবে না। আমরা যদি বলের পরিমাণটা বেশি দেই তাহলে অবশ্যই এটা একটা ছোট বৃত্তের মধ্যেই থাকবে, খুব বেশি দূর অতিক্রম করতে পারবে না। তার মানে এই যে কার্ভেচারটা অথবা এই যে সার্কুলার ওয়েটা পাওয়া যাবে এটা আসলে খুব বেশি বড় হবে না। তার মানে আমরা সেন্টিপিটাল ফোর্সটা যত বেশি দিব মানে কেন্দ্রমুখী বলটা যত বেশি দিব তার রেডিয়াসটা তত ছোট হয়ে আসবে। তার মানে অল্প জায়গার মধ্যে এটা ঘূর্ণনটা নিয়ে নিবে। এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি বলের পরিমাণ যত বেশি আসবে তার রেডিয়াস তত কম আসবে। এই জন্যই আমরা শিখি কেন্দ্রমুখী বল F = mv²/r। দেখো এফ এর সাথে স্মল আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে ও যে বৃত্তাকার পথে ঘুরবে তার ব্যাসার্ধের সাথে বলের সম্পর্ক ব্যস্তানুপাতিক দ্বারা বোঝায় আমরা যত বেশি বল প্রয়োগ করব, এই যে যত বেশি বল প্রয়োগ করবো এটা তত ছোট জায়গার মধ্যেই ঘূর্ণনটা নিয়ে নিবে এবং তার রেডিয়াসটা তত কম হবে। আই হোপ এতটুকু সবাই বুঝছি। আমি এখন তোমাদেরকে শেখাতে যাচ্ছি যে এই যে দেখো এফ এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এফ যত বাড়বে আর তত কমবে। আমি এখন তোমাদেরকে দেখাবো যে কেন কেন্দ্রমুখী বল mv²/r আসে, ইকুয়েশনটা কীভাবে আসলো mv²/r। আমি ধরে নিচ্ছি যে একটা বস্তু একটা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে। সো কিছু জিনিস আগেই কনসিডার করতে হবে। এটা হচ্ছে তার সেন্টার, এটা হচ্ছে কেন্দ্র ও
এটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান। আমরা ধরে নিচ্ছি যে এটা তো অবশ্যই তাদের ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ আর ও এ এবং ও বি হবে ব্যাসার্ধ। আমরা ধরে নিচ্ছি কোনো একটা সময় এটা বি অবস্থানে ছিল এবং তখন তার বেগের যে অভিমুখ, মানে আমরা জানি কোনো কণার বেগের অভিমুখ হচ্ছে এটা ঠিক স্পর্শক বরাবর, তাই না? আমরা ধরে নিচ্ছি মোটামুটি এটা হচ্ছে স্পর্শক। এই স্পর্শকটা কোথাকার? এটা হচ্ছে বি বিন্দুতে স্পর্শক। ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে বি বিন্দুতে স্পর্শক। তার মানে এটা হচ্ছে বেগের মান এবং ডিরেকশনটা হচ্ছে এইদিকে। যখন বি বিন্দুতে থাকবে, আমরা ধরে নিচ্ছি আমরা যে বস্তুটা নিয়ে কথা বলছি তার ভর হচ্ছে এম এবং ওরে এরকম একটা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, যেটা হচ্ছে সুষম দ্রুতিতে। আমি কথাটা একটু লিখে রাখতে যাচ্ছি কিভাবে। আমি যদি বানানটা ভুল করে না থাকি, এটা হচ্ছে সুষম দ্রুতিতে ঘোরানো হচ্ছে। সুষম বেগে অবশ্যই বলা যাবে না। কেন যাবে না? কারণ অবশ্যই বৃত্তাকার পথে ঘুরলে পরে বেগের মান চেঞ্জ হোক আর না হোক, তার দিক তো অবশ্যই চেঞ্জ হচ্ছে। তাহলে যেহেতু দিক চেঞ্জ হচ্ছে, অবশ্যই আমি সমবেগ বলতে পারি না, তাই আমি বললাম যে সমদ্রুতিতে একটা এরকম বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেগের মান। এটার বেগের মান আমরা দিয়ে দিতে পারি v1 এবং বেগের দিক হচ্ছে এইদিকে। এই যে দেখো, বুঝতেই পারতেছো, এই এরো চিহ্নটা দিয়ে দিক বোঝায়। সিমিলারলি আমরা যেটা করতে চাচ্ছি, ধরে নিচ্ছি এটা এখন এ অবস্থানে চলে আসছে এবং যেহেতু এটা এ অবস্থানে চলে আসছে, যেহেতু এটা এ অবস্থানে চলে আসছে, তাহলে অবশ্যই তার দিক চেঞ্জ করে নেবে, কিন্তু তার মান কিন্তু চেঞ্জ হবে না। আমি আবার বলছি, তার মান কিন্তু চেঞ্জ হবে না। তোমরা যদি প্রশ্ন করো যে মান কেন চেঞ্জ হবে না, কারণ দেখো আমি উপরে একটা ওয়ার্ড লিখে রাখছি যে এটা অবশ্যই সমদ্রুতিতে ঘুরতেছে। একটু খেয়াল করে দেখো তো এখানে কি লিখছি, যে এটা সুষম দ্রুতিতে ঘুরতেছে। সুষম দ্রুতিতে মানে হচ্ছে এই জায়গায় বি বিন্দুতে থাকা অবস্থায় তার বেগের মান যা, এ বিন্দুতে আসার পর বেগ যদি আমরা v2 লিখি, এই v1 এবং v2 আসলে সেম জিনিস। কেন সেম জিনিস? তাদের মানটা আসলে সেম জিনিস। কেন সেম? কারণ এটা সুষম দ্রুতিতে ঘুরতেছে। এই বি বিন্দুতে থাকা অবস্থায় তার বেগের মান যদি হয় 10, এ বিন্দুতে থাকা অবস্থায় তার বেগের মানই 10 হবে, কিন্তু তার দিকটা চেঞ্জ হয়ে যাওয়ায় আমরা এটা বলতে পারি না যে v1 আর v2 একই জিনিস। এটা বলা উচিত হবে না, কারণ তাদের দিক তো চেঞ্জ হয়ে গেছে। বেগ অবশ্যই মান এবং দিক দুইটা জিনিসের উপর নির্ভর করে। তাহলে এটা বি থেকে এতে আসাতে, তার বি থেকে এতে আসাতে তার বেগের মান হয়তো সেম আছে, কিন্তু দিকটা চেঞ্জ হয়ে যাওয়াতে একটু উল্টে গেছে। এখন আমরা যেটা করব, যে ধরে নিচ্ছি এই যে ও বি থেকে এতে আসলো, এই যে ও বি থেকে এতে আসলো, এই যে জায়গাটা, এই জায়গাটার মান ধরে নিচ্ছি আমরা ডিএস, এবং এই বি থেকে এতে আসতে তার সময় লাগছে ধরে নিচ্ছি ডিটি, যেখানে ডিটির পরিচয় হচ্ছে খুবই কম একটা সময়। এখন এই যে তার v1 এবং v2, তার মান সমান। কেন সমান? কারণ এটা সুষম দ্রুতিতে ঘুরতেছিল। বি বিন্দুতে বেগের মান এবং এ বিন্দুতে বেগের মান সমান। দিকটা ভিন্ন হওয়াতে একটু সরে গেছে, কারণ দিকটা অবশ্যই স্পর্শক বরাবর হয়। এই অবস্থায় আমরা যেটা করব, তার v1 এবং v2 রে আমরা একটু আলাদা করে নিলাম। এখানে এটা হচ্ছে v1 এবং এটা হচ্ছে v2। তোমরা যদি একটু খেয়াল করো, এই v1 এবং v2-র মান কিন্তু সেম। অবশ্যই এই v1 দিয়ে যা বোঝায় v2 দিয়ে সেম বোঝায়, মানে এখানে v1ই হচ্ছে v2, এটারই আমরা ধরলাম v। কারণ আমাদের এই যে বস্তুটা ঘুরতেছিল বৃত্তাকার পথে, আমি ধরে নিচ্ছি ও v সুষম দ্রুতিতে ঘুরতেছে। তার মানে তার প্রত্যেকটা জায়গায় বেগের মান মানে দ্রুতির মান v। তাহলে v1 এর মান বি অবস্থানে থাকা অবস্থায় যে বেগের মান, এটাও v1। এ অবস্থানে আসার পর যে তার বেগের মান v2, এটাও হচ্ছে v। তাহলে v1 ও v, v2 ও v। এবং আমি ধরে নিচ্ছি এই v1 এবং v2-র মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তার মানে এই যে v1 এবং v2-র মধ্যবর্তী কোণটা থিটা দেখতে পাচ্ছ, এই যে v1 এবং v2-র মধ্যবর্তী কোণ থিটা, এটাই হচ্ছে আমাদের এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থিটা। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই থিটা এবং এই থিটা কেন আসলে সেম হইল? আচ্ছা, আমরা কি ধরে নিচ্ছি যে এখান থেকে এখানে আসতে তার, এখান থেকে এখানে আসতে তার কতটুকু সময় লাগছে ডিটি, এবং কতটুকু সরছে ডিএস পরিমাণ। তাহলে এখানে যদি কোণ উৎপন্ন হয় কি বলে থিটা পরিমাণ, তাহলে v1 এবং v2 তাদের মধ্যবর্তী কোণটাও থিটা হবে। কারণ একটু খেয়াল করে দেখো তো, এই যে ওবি রেখাটা দেখতে পাচ্ছ, এই ওবি রেখার উপর v1 যেটা, এটা কিন্তু লম্ব। বুঝে ভালো করে। এখন এটা যেহেতু লম্ব, তাহলে ও এ যে রেখাটা, আমি আবার দেখি, ওবি যে লাইনটা দেখতে পাচ্ছ, এই ওবি রেখার উপর v1 যেটা, এটা কিন্তু লম্ব, এটা কিন্তু লম্ব বরাবর আছে, কারণ এখানে বসে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন আমাদের ও বি যে, এটা যদি ও এ হয়ে যায়, এটার উপর v2 যেটা, এটা কিন্তু লম্ব।
তাহলে একটু খেয়াল করে দেখো তো, যেহেতু এটার উপর এই লাইনটা লম্ব, আবার ও এর উপর বি টুটা লম্ব, তাহলে ও এ থেকে ও বি যদি থিটা পরিমাণ সরে যায়, তাহলে তুমি যদি বি অংশটার একটু উপরে উঠাও, তাহলে এখানে তো অবশ্যই সেম কোণটাই উৎপন্ন হবে। কেন উৎপন্ন হবে? কারণ ও বির উপর বি ওয়ানটা যেমন লম্ব ছিল, ও এর উপর তো বি ওয়ানটা লম্ব। তাহলে এই লাইনটা যদি থিটা পরিমাণ সরে যায়, তাহলে এটাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি আছে, তাহলে বি ওয়ান বি টুতে চলে আসবে। ও বিটা যখন ও এতে চলে আসবে, বি ওয়ানটাই তো বি টুতে চলে আসবে। তখন যদি ও বি লাইনটা যদি থিটা পরিমাণ ও এ বরাবর সরা যায়, তাহলে বি ওয়ানটাও তো সরে থিটা পরিমাণ বি টুতে চলে আসছে। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে ও এ থেকে ও বি যদি থিটা পরিমাণ সরে, বি ওয়ান থেকে বি টু থিটা পরিমাণই সরবে, তাহলে এটা হচ্ছে থিটা কোণ। আচ্ছা, এটা আমরা বুঝলাম থিটা। এখন এই জায়গায় এটা অবশ্যই ভেক্টর রাশি, এটার দিকও বিবেচনা করতেছি আমরা। এখন আমরা আরেকটা ভেক্টর যোগ করলাম এখান থেকে এখানে, এটার নাম দিলাম আমরা ডেল ভি। ডেল ভি দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে বেগের পরিবর্তন। কেন বেগের পরিবর্তন হয়েছে খেয়াল করো, একটু আগে বেগ ছিল ভি ওয়ান, এরপরে হয়েছে ভি টু, তাহলে ভি ওয়ান এবং ভি টু, তাহলে অবশ্যই বেগের পরিবর্তন হয়েছে। এখানে আসলে মানের পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হয়েছে না, দিকের পরিবর্তন হয়েছে বেগের। এই যে ভি ওয়ান এবং ভি টু, তাদের মান সেম, জাস্ট দিক পরিবর্তন হতে বেগের পরিবর্তন হয়েছে। তাহলে প্রথমে আসলে বেগ ভি ওয়ান, তারপরে হয়েছে ভি টু, তাহলে বেগের পরিবর্তন হয়েছে ডেল ভি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এখানে আসলে ভি ওয়ান, এই যে ভি ওয়ান এবং ডেল ভি, এই দুইটা আসলে একই দিকে আছে। আমরা ত্রিভুজের নিয়ম অনুযায়ী জানি যে দুইটা ভেক্টর একই ডিরেকশনে থাকবে, তাদের যে সমষ্টি এটা আসবে যেটা বিপরীতে আছে ওইটার সমান, মানে ভি টু এর সমান। আই হোপ এটা তো আর তোমাদের বোঝানোর দরকার নাই। কোনো ত্রিভুজের যে কোনো দুইটা ভেক্টরে যদি একই ক্রমে সাজানো যায়, তাহলে এই যে এই দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাহলে তাদের সমষ্টিটা আসবে অপরটার সমান, ভি টু এর সমান। তাহলে ডেল ভি সমান আমরা কি লিখতে পারবো? ডেল ভি সমান লিখতে পারবো ভি টু মাইনাস ভি ওয়ান। আমরা যদি চাই তাহলে অবশ্যই এটা লিখতে পারবো, ডেল ভি সমান ভি টু মাইনাস ভি ওয়ান। তার মানে প্রথম যে দ্বিতীয় যে ভেক্টরটা আছে, এটা থেকে প্রথম ভেক্টরটা মাইনাস করে দিলেই ডেল ভিটা পেয়ে যাবো। এটা মানে হচ্ছে বেগের কতটুকু পরিবর্তন হলো। এখন এখানে একটা জিনিস বোঝা লাগবে, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ও এ বি ত্রিভুজ, ও এ বি ত্রিভুজ, এবং এখানে যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আচ্ছা এটা একটা নাম দিয়ে দিই, পি কিউ আর ত্রিভুজ। এই ও এ বি ত্রিভুজ এবং পি কিউ আর ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ আসলে সমান, সমান কি বলতেছি, এটা বলা হয় সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ। আচ্ছা, কেন সদৃশ ত্রিভুজ হলো? এই ও এ বি ত্রিভুজ এবং পি কিউ আর ত্রিভুজ কেন সদৃশ ত্রিভুজ হলো, চলো এটার একটা প্রমাণ দিই যে আমরা এই দুইটারে কেন সদৃশ ত্রিভুজ বলতেছি। হ্যাঁ, এটা বোঝা খুব জরুরি যে এই দুইটা ত্রিভুজ কেন সদৃশ ত্রিভুজ। আচ্ছা, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে দেখবা যে ভি ওয়ান এবং ভি টু দুইটা বাহুর দৈর্ঘ্য আসলে সেম, কারণ ভি ওয়ানের মান এবং ভি টুর মান সেম। তাহলে এই যে ভি ওয়ান এবং ভি টু তারা দুজন কিন্তু সেম, ভি ওয়ান এবং ভি টু তারা দুজন কিন্তু সেম। এবং আমরা ধরে নিয়েছিলাম যে বি থেকে এতে আসতে এই যে দূরত্বটা দেখতে পাচ্ছি, এই দূরত্বটা হচ্ছে ডিএস, এবং এখানে যে সময় লাগতেছে এটা হচ্ছে ডিটি। এবং তোমাদের বোঝা দরকার, এই যে ডিটিটা দেখতে পাচ্ছ, এখানে আসলে ডিটি টেন্স টু জিরো, ইট মিনস ডি এর মান খুবই 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 ছোটো। এখন ডি এর মান যেহেতু খুবই ছোটো, এবং আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছি যে এই ডিএস এবং এই যে থিটা এবং এই যে থিটা তারা দুজন কিন্তু সমান, কারণ ও বি রেখাটা যখন ও এ বরাবর থিটা পরিমাণ সরে যাবে, তখন বি ওয়ানটা এইদিকে বি ওয়ান থেকে যখন বি টুতে আসবে তখন থিটা পরিমাণে সরবে। তাহলে এই আর এবং এই আর এর মধ্যবর্তী কোণ যত, এই বি ওয়ান এবং বি টুর মধ্যবর্তী কোণ তত। আর এটা তোমাদের বোঝা দরকার যে ডিটির মান যদি অনেক ছোট হয়, মানে এটা যদি খুবই ছোট হয়, তাহলে ডিএসটা যে দেখতে পাচ্ছ এটা আসলে এত বড় হবে না, ডিএস নিজেও অনেক অনেক ছোট, এটা টেন্স টু জিরো। আর ডিএস যদি অনেক ছোট হয়, তাহলে এটা আসলে বক্ররেখা হবে না, এটা আসলে একটা সরল রেখা হবে। তার মানে তখন ও এ বি ত্রিভুজ হবে। তোমরা এটাও অনেকে কি করতে পারো যে ও এ বি এটা ত্রিভুজ হলো কিভাবে, এখানে তো এ বি লাইনটা তো বক্ররেখা না, এই বি লাইনটা বক্ররেখা না, এখানে এই বি লাইনটা সরল রেখা, কারণ আমরা যে সময়টা নিছি এটা আসলে খুবই ছোট। আর যেহেতু সময়টা অনেক ছোট, তাহলে ডিএস যেটা দেখতে পাচ্ছ, মানে ডিএস তো হচ্ছে সময়, এই সময়টা আসলে অনেক ছোট, ডিটিটার সময়টা অনেক ছোট, ডিএস যেটা এই অংশটা অনেক ছোট, তাই এটা সরল রেখা হবে। আই হোপ এতটুকু বুঝতে পারছি। এখন আমার যেটা বোঝানোর উদ্দেশ্য যে কেন দুইটা সদৃশ ত্রিভুজ, একটু দেখো, এই ত্রিভুজের আর আর এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সিমিলারলি বি ওয়ান এবং বি টু সমান, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ। আবার তাদের কোণ যেটা থিটা, এটাও সমান। আচ্ছা, এইভাবে একটু চিন্তা করো তো। আমি বললাম যে আমাদের কাছে দুইটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আর একটা ছোটোখাটো ত্রিভুজ, বুঝে ভালো করে প্লিজ। এখন আমরা জানি একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান, মানে এটা যত ডিগ্রি হবে এটা তত ডিগ্রি হবে।
এখন এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কত আমাদের বলার দরকার নেই, আমরা বুঝে গেছি। কারণ ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180। তার মধ্যে আচ্ছা এটা 60 ধরা উচিত হবে না, ধরে নাও এটা আমরা ধরলাম 50। তাহলে এটা যদি 50 হয় তাহলে বাকি দুইটা মিলে হতে হবে 130। আচ্ছা বাকি দুইটা যদি 130 হতে হয় তাহলে দেখো তো 65 কিনা, এটাও 65 এটাও 65, এটা শিওর, কারণ এটা তো 50। এখন আমি তোমাকে বললাম যে এই যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রেও তো সেম, তুমি যদি এটা একবার প্রমাণ করতে পারো 50, তাহলে বাকি দুইটাই মিলে হতে হবে 130, কারণ তিনটা মিলে তো হতে হবে 180, 3টা মিলে 180 হতে হবে না। তাহলে এই যে ছোট দুইটা ত্রিভুজ তাদের একটা কোণ যদি সমান, মানে যে দুইটা বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা যদি সমান তুমি প্রমাণ করতে পারো, তাহলে বাকি যে দুইটা, এই দুইটা মিলে এমন কোণ আসবে যে দুইটা সমান হবে আবার মিলে 180 হবে। তাহলে এটাও সমান, দেখো এটা থিটা এটা থিটা, তার মানে আমি ধরে নিচ্ছি এটা 50 এটা 50, তাহলে ছোট দুইটা অবশ্যই 65 হতে হবে। এখন এই ত্রিভুজটা যদি আরো ছোট হয় তাতে তো অসুবিধা নাই, এটা যেহেতু 50 ডিগ্রি এটা যেহেতু 50 ডিগ্রি, তাহলে বাকি দুইটা অবশ্যই 65 মিলে তো 180 হতে হবে। তাহলে দেখো তো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবং এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এখানে যে 3টা কোণ এবং এখানে যে 3টা কোণ, তার মানে এই ত্রিভুজের যে 3টা কোণ এবং এই ত্রিভুজের যে 3টা কোণ অবশ্যই সমান। এটা থিটা এটা থিটা, বাকি এটা যত ডিগ্রি এটা তত ডিগ্রি, আবার এটাও যত ডিগ্রি এটাও ঠিক তত ডিগ্রি। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছি। তাহলে এটা অবশ্যই সদৃশ্য ত্রিভুজ। এখন আমরা সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে খুব সুন্দর একটা জিনিস জানি যে কোনো দুইটা বাহুর অনুপাত আসলে সেম হয়। তাহলে এখন দেখো এখানে একটা ত্রিভুজ এবং এখানে একটা ত্রিভুজ, চলো আমরা বাহুর অনুপাত নেই। তাহলে এখানে যে ছোট বাহুটা এটা হচ্ছে ডিএস, আর এই দুইটা বাহু তো সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুইটাই ব্যাসার্ধ, তাহলে চলো আমরা আর নিয়ে নিই। তাহলে আমরা নিলাম কোণের বিপরীত যে বাহুটা, মানে যেটা লম্ব, আর এখান থেকে যে কোনো একটা নিলেই হয়েছে, নিলাম আর। ওইখানে কোণের বিপরীতে কে আছে ডেল ভি, আমরা শুধু মান নিচ্ছি, এখানে ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই আপাতত। ডেল ভি মানে বেগের পার্থক্য, যেটা বি থেকে এতে আসতে বেগ কতটুকু পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে ডেল ভি বাই যে কোনো একটা বাহুর রেশিও, মানে হচ্ছে V1 অথবা V2 অথবা শুধু ভি দিলেই তো হয়, কারণ V1 এর মান যা V2 এর মান তো সেম। তাহলে আমরা লিখতে পারি যে কোণের বিপরীতে লম্ব বাই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এটা যে লম্ব বাই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এখানেও সেম লম্ব বাই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নিলেই হয়েছে, কারণ এই দুইজন সমান। আই হোপ এতটুকু বুঝতে পারছি। প্রশ্ন মতে তারা দুইজন সমান, কারণ আমরা জানি সদৃশ্য ত্রিভুজের অতিভুজ বাই অতিভুজ সমান, ভূমি বাই ভূমি সমান, লম্ব বাই লম্ব, এরকম লেখাই যায়। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন চলো এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই দুইটা লাইনের মধ্যে সবাইরে আমরা ডিটি দ্বারা ভাগ করে দিই। আচ্ছা আগে যা আছে এটা লিখলাম, লিখার পর আমরা সবাইরে ডিটি দ্বারা ভাগ করে দিই। এখানে একটা ডিটি দিলাম, এখানে একটা ডিটি দিলাম। ডিটি দ্বারা ভাগ করা মানে কি? ডিটি দ্বারা বলতে বোঝাচ্ছি ওই যে বি থেকে এতে আসতে যতটুকু সময় লাগছিল, মানে খুবই ক্ষুদ্র একটা সময়, এটার নাম দিলাম আমরা ডিটি। এই ডিটি দ্বারা সবাইরে ভাগ করে দিছি। এখন দেখো তো ডিজিটি অফ এস, তারে কি চিনো? স্মরণের সময় সাপেক্ষে অন্তরীকরণ হলে আসলে বেগ পাওয়া যায়, বাই আর এর জায়গায় আর থাক। এখানেও সেম, এখানে যে দেখতো ডেল টি বাই ডেল বি বাই ডেল টি, এটা আসলে এ, যেটা আমরা ওই যে বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ বা বেগের পরিবর্তনের ডিভাইডেড বাই সময় দিয়ে দিলে এই যে বেগের পরিবর্তনের হার চলে আসছে, এটাই তো ত্বরণ। আর নিচের ভি এর জায়গায় ভি রয়েছে, তাহলে এই যে ডিএস বাই ডিটি এটা হচ্ছে ভি, আর নিচে আর এর জায়গায় আর রয়ে গেছে। ডিবি বাই ডিটি বেগ পরিবর্তনের হার, এটা হচ্ছে ত্বরণ, বেগের জায়গায় বেগ রয়ে গেছে। এখন যদি আর গুণন করে দিই, দেখবা এ সমান পেয়ে গেছি, ভিটা উপরে এসে হয়ে যাবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই যে দেখো এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের ইকুয়েশন, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। সবাই প্লিজ এতটুকু আমরা মুখস্থ রাখি, কেন্দ্রমুখী ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই ছিল কেন্দ্রমুখী ত্বরণ এ সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এর প্রমাণ। আশা করি এটা সবাই বুঝে গেছে। এখন আমরা যে বস্তুটারে ঘোরাচ্ছি, যদি কোনো কারণে এই যে কেন্দ্রমুখী ত্বরণ এ ইজ ইকুয়াল টু, এই যে কেন্দ্রমুখী ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর পাইলাম আমরা, এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার সাথে যে বস্তুটা ঘুরতেছে যদি তার ভররে আমরা গুণ করে দিই, মানে যে বস্তুটারে ঘোরানো হচ্ছিল এই বস্তুটার ভররে গুণ করে দিই, তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই যে ত্বরণের সাথে যখন ভর গুণ করে দিব তখন আসলে আমরা বল পেয়ে যাব। এটি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ এফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার প্রমাণ। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এটাই ছিল কেন্দ্রমুখী ত্বরণ এফ সমান এম ভি স্কোয়ার বাই আর এর প্রমাণ। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো, আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।